আজ আপনাদের শোনাবো গল্প শুধু তোমারই জন্য। আজকের এপিসোড স্ট্রং এনাফ। কলকাতার এক মাল্টি স্টার হোটেল গোল্ডেন ক্রাউনের রুম নাম্বার 1109। উষ্ণ হলুদ আলোয় যেন কারো জীবনে অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। হোটেলের রুমে বিশেষ কোনো আলো তখন নেই। রুমটা এয়ারটাইট হওয়ায় ভেতরে মদের একটা হালকা গন্ধ ভেসে বেড়াচ্ছে, একটা বোটকা গন্ধ চারিদিকে, একটা দম বন্ধ করা পরিবেশ। তারই মধ্যে তখন মেঝেতে প্রায় অবচেতন ভাবে পড়ে রয়েছে শালিনী। কেউ যেন জোর করে তাকে প্রচুর মদ খাইয়ে দিয়েছে। রুমে থাকা পাপোশের মতোই ঘরের এক কোনায় শুয়ে আছে সে। বলা ভালো, তাকে এভাবেই শুয়ে রাখা হয়েছে। একটু যখন শালিনীর জ্ঞান ফিরে আসে, সে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। নেশা জড়ানো চোখ দুটো কোনো রকমে খুলে সে দেখে তার সামনে একজন পুরুষ ও একজন মহিলা একে অপরকে পাগলের মতো কেস করছে। কিন্তু কারা? দু তিনবার চোখ পেট পেট করে শালিনী বুঝতে চায় তার সামনের এই দুজন মানুষ, যাকে তার চেনা চেনা লাগছে, তারা আসলে কে, আর সেই বা এখানে কি করছে। তার তো এভাবে এখানে পড়ে থাকার কথা নয়। কিছুক্ষণ সময় পর শালিনী বুঝতে পারে কেন তার এই দুটো মানুষকে এত চেনা লাগছিল। নিজের হাতের নখ দিয়ে নিজেকে চিমটি কেটে ফিল করতে চায় শালিনী। সে যা দেখেছে সবটাই সত্যি না। জ্ঞান আছে তার। চিমটি কাটার ফলে ব্যথাটা সে বুঝতেই পেরেছে। তার মানে সামনের দুজনকে ও হ্যালুসিনেট করছে না। ওরা সত্যি সত্যি ওর প্রেমিক সৌমিক আর ওর নিজের বোন শাওনি। নিজের এতদিন তো তাই জানতো শালিনী। সৌমিক শাওনির কানের কাছে গিয়ে বলল, তুমি আমায় জিজ্ঞেস করো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। আসলে সময় কখনোই থেমে থাকে না। আমি এবং আমার মন এভাবেই চিরকাল তোমাকে ভালোবেসে যাবে। কিছুক্ষণের জন্য শালিনী শকড হয়ে গেল। কোনো লজিকই তার মাথায় এলো না। কেন, কি জন্য, কি প্রয়োজন ছিল? এই ধরনের নানা প্রশ্ন ওর মাথায় ঘুরতে লাগলো। অবাক হয়ে তার দিকে দেখছিল সে, কারণ এই মুহূর্তে অন্য কিছু ফিল করার মতো অবস্থায় ছিল না শালিনী। বুকের ঠিক মাঝখানটা ভীষণ যন্ত্রণা করছিল তার, যেন এক্ষুনি বুকটা ফেটে যাবে। এটাও সম্ভব? তার সামনে দাঁড়িয়ে এভাবে হুক আপ করছে ওরা? এরকম হয় দুনিয়াতে? আসলে আজকাল মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাওয়াটা সত্যি করে দোষের নয়। কেউ কি বিশ্বাস করবে যদি সে দেখে বা দেখেছে যে যে মানুষ সারা জীবন তাকে ভালোবাসার কথা বলে এসেছে, স্বপ্ন দেখিয়েছে, সেই একই মানুষ তার সামনে দাঁড়িয়ে তাকে এভাবে ঠকাচ্ছে? হঠাৎ করে মায়ের মুখটা মনে পড়ে গেল শালিনীর। মনে হলো ছুটে গিয়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁদে সে, কিন্তু সেই সুযোগ এ জন্মে তার পাওয়া হবে না। এদিকে সৌমিক আর শাওনি একে অপরের সাথে কিস করতেই ব্যস্ত। সৌমিক শাওনিকে দেয়ালে চেপে ধরেছে প্রায়। তাদের দুজনের শরীরের মধ্যে মাছি গলার মতো দূরত্ব নেই, যেন তারা দুজনেই একে অপরের সাথে এরকম একটা মোমেন্ট কাটানোর জন্য মরিয়া ছিল। নিজের হাত দিয়ে সৌমিকের চুলের মুঠি শক্ত করে ধরেছিল শাওনি। আসলে যত ডিপলি ওরা কিস করছিল, সেই চাপটাকে সামলাতেই সৌমিককে শক্ত করে ধরেছিল শাওনি। সৌমিক ও শাওনির কোমরটাকে টেনে ধরেছিল নিজের শরীরের সাথে লেপটে। তাদের ঠোঁট আর জিভ নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত ছিল। আর এভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর সৌমিক বলল, অলরাইট সুইট হার্ট, এবার আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। আসলে সত্যি বলতে কি, এখনো তো এই মালটাকে আমি ছেড়ে দিইনি, তাই কিছু জিনিস তো আমাকে মানতেই হবে। তাই বলছি, কেউ আসার আগে এখান থেকে কেটে পড়াই ভালো। চলো চলো। আর তাছাড়া আমার মনে হয় মিস্টার রায়ও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এভাবেই চলছিল কিছুক্ষণ। সৌমিক বলে সে যেন বাড়ি ফিরে যায়। সৌমিক তৈরি হয় বেরোতে না বেরোতে। শাওনি শালিনীর দিকে তাকিয়ে একটা ঠোঁট বেঁকিয়ে হাসলো, যেন তার অনেক দিনের পুরনো স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। শালিনীর চোখ বন্ধ আছে যাতে সে নিজেকে একটু হলেও কন্ট্রোল করতে পারে। তাহলে কি সত্যি মিস্টার রায় স্টারডাস্ট এন্টারটেইনমেন্টের 50 লাখ টাকা ইনভেস্ট করতে চাইছেন, তাও আবার এই শালিনীর জন্য?
একে তো বুড়ো ভাম একটা, তার উপর আবার কত শখ। শাওনির কথা শুনে একটু মুচকি হাসলো সৌমিক, তারপর আদর করে একটু গালটা টিপে আরো একবার তার মুখের কাছে নিজের মুখটা এনে বলল, তোমাকে কি আদৌ আমি মিথ্যে বলতে পারি? এভাবে কি কাউকে মিথ্যে বলা সম্ভব? আর তুমি যা বলছো সে সবই সত্যি, কারণ ওই 50 লাখ টাকা এই মুহূর্তে আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে। শুধু তাই নয়, আমাদের প্রোডাকশন কোম্পানির তরফ থেকে একটা নতুন শো বানানো হচ্ছে, সেখানে তোমাকেই আমি লিড ক্যারেক্টারটা দেব। আর তোমার বাবা, তিনিই হবেন এই শোর ডিরেক্টর। মুখ বেঁকিয়ে শাওনি এমন ভান করলো যেন এটা আর নতুন কি আছে। টেবিলের ওপর ঠেসান দিয়ে একটু বেঁকে দাঁড়িয়ে সে বলল, হ্যাঁ সেটা তো আগে থেকে ঠিক আছে। কেন, তুমি কিছু চেঞ্জ করার কথা ভেবেছিলে নাকি? সৌমিক হেসে ওর দিকে তাকিয়ে আর কোনো উত্তর দিল না। শাওনি ভালোই জানে সৌমিক ওর কথার অবাধ্য কখনোই হবে না। শালিনীর প্রতি হিংসা শাওনির অনেক দিন, কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেনি সে তাকে। তাই খানিকটা রাগ মেশানো গলায় তাচ্ছিল্যের স্বরে সে সৌমিককে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি তো জানি মিস্টার রায় একজন ভালো মানুষ, কিন্তু এই মেয়েটা, এই শালিনীর মধ্যে কি এমন দেখলে যে রাতারাতি 50 লাখ টাকা খরচ করছেন তিনি? এই মেয়েটার সাথে রাত কাটাবেন বলে? আচ্ছা আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলো তো, ও কি আমার থেকে বেটার? সৌমিক এবার আর না হেসে পারল না, খানিকটা শালিনীকে মক করে বলে উঠল, হ্যাঁ, তোমার যে এরকম জোকস বলার ট্যালেন্ট আছে জানতাম না তো। ওই মেয়েটা জাস্ট কেউ না, একজন এক্সট্রিম স্টুপিড অ্যান্ড বোরিং লেডি, যার মধ্যে না আছে কোনো চার্ম, না আছে তার কোনো নিজস্ব স্ট্যান্ড। এরকম একটা ব্যাকবোনলেস মেয়েকে কার পছন্দ হবে একটু বলবে? ও তোমার 20 আঙুলের যোগ্যও না। কথাগুলো শুনে শাওনি খুব খুশি হয়ে গেল। আসলে নিজের এরকম সুগার কোটেড প্রেজ শুনতে খুব ভালোবাসে সে। মেঝেতে পড়ে থাকা শালিনী এবার আত্মসমালোচনার পালা। What did he just said? She's boring, unattractive. অথচ যখন তারা দুজন রিলেশনশিপে ছিল তখন তার প্রতি কথায় সৌমিক তাকে বুঝিয়ে দিত সে তার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলানো মেয়ে পছন্দ করে। আর শালিনীও সব লজ্জা শরমের মাথা খেয়ে শুধুমাত্র সৌমিকের ইচ্ছে পুতুল হয়ে থেকে গেছে সারা জীবন। তাই আজ তাকে এই কথাগুলো শুনতে তো হবেই। শাওনির হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। খুব এক্সাইটেড হয়ে সে সৌমিককে বলল, মিস্টার রায়ের সঙ্গেও শুতে যাওয়ার ব্যাপারটাকে একটা স্ক্যান্ডেল বানাতে বাবার সাথে পাপাজিদেরও নিয়ে আসবো আমি এখানে। তারপর হেডলাইনে সোশ্যাল মিডিয়াতে শুধু ওর চর্চা হবে। তবে দুঃখ এটাই যে ওকে সবাই নটোরিয়াস মহিলা বলেই জানবে। আর এই এক্সকিউজটাকে কাজে লাগিয়ে তুমি ব্রেকআপ করে নিও। What? These two have literally planned everything. অসম্ভব ডেসপারেট কাপল। শুয়ে শুয়ে মাথায় এটাই এলো শাওনির। এদিকে সৌমিকের তো প্রেম ঝরে ঝরে পড়ছে। ও সুইটি, ইউ আর সো স্মার্ট, লেটস গো সামহার। তাছাড়া তোমার বার্থডে সারপ্রাইজটাও তো ওয়েট করছে। শাওনির কাঁধ জড়িয়ে ধরে কথাগুলো বলল সৌমিক। সত্যি? আই এম সো এক্সাইটেড, আনন্দে বলে উঠল শাওনি। একটা কাপড় দিয়ে তার চোখ দুটো বেঁধে দিল সৌমিক। তারপর তাকে ধরে ঘরের বাইরে নিয়ে গেল সারপ্রাইজ দেখানোর জন্য। এখানে সব থেকে বেশি সারপ্রাইজড হয়েছিল শালিনী নিজে। এক রাতের মধ্যে যে তার সব হিসেব নিকেশ ওলট পালট হয়ে যাবে তা সে কোনো দিন কল্পনা করতে পারেনি। মেঝেতে শুয়ে শুয়ে শালিনীর মনে হচ্ছিল গোটা পৃথিবী যেন ঘুরছে, আর তার সাথে তার মাথাটাও। এক অজানা ভয় শালিনীর বুকটা কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল ওর বডিতে যেন কোনো কিছুরই কোনো ফিলিংস নেই, যেন একটা ঠান্ডা বরফের ওপর লাশের মতো শুয়ে আছে সে। যা কিছু এইমাত্র ঘটে গেল সেগুলো যেন ভেতর ভেতর ওকে শেষ করে দিচ্ছিল। রাগে, ক্ষোভে, কষ্টে সে যেন পাথরের মতো হয়ে গেল। একদিক থেকে ভালোই হয়েছে, কারণ নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে এখনো বুঝতো না যে
তার সো কল্ড সিস্টার আর ফিয়ান্সে তাকে ওই ফ্যাট অ্যান্ড আগলে মিস্টার রয়ের কাছে 50 লাখ টাকার বিনিময় বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয়, ওই মিস্টার রয় লোকটার অনেক গুণের কথাই বাজারে ছড়িয়ে আছে। সৌমিক নাকি তার বয়ফ্রেন্ড। কথাটা ভাবলেও এখন হাসি পাচ্ছে শালিনীর। যদিও শালিনী আর সে একসাথে বড় হয়েছে, শালিনী শুরু থেকেই তাকে পছন্দ করত, এতটাই ভালোবাসতো যে নিজের মায়ের শেষ চিহ্ন হিসেবে রেখে যাওয়া সমস্ত টাকা সে নির্দ্বিধায় দিয়ে দিয়েছে, যাতে সৌমিক নিজের বিজনেস স্টারডাস্ট এন্টারটেইনমেন্ট শুরু করতে পারে। উল্টে সৌমিক তাকে কথা দিয়েছিল সে নাকি তাকে বিয়ে করবে, তাকে খুব ভালো রাখবে। তাহলে সেগুলো ডাহা মিথ্যে কথা ছাড়া আর কিছুই নয়। সত্যি সে স্টুপিড। শালিনী আর শাওনি আদপে স্টেপ সিস্টার, কিন্তু সে কোনোদিনই এই ব্যাপারটা ফিল করেনি, কারণ শাওনি কোনোদিন তাকে সেরকম ফিল করতে দেয়নি। তাহলে কি সবটাই নিছক অভিনয়? এভাবে বোকা বনে গেল সে। আর তার উপর সোনায় সোহাগা হলো গিয়ে অতনু ঘোষ। সম্পর্কের দিক দিয়ে দুর্ভাগ্যবশত তিনি হলেন শালিনীর বাবা, কিন্তু তার কি আদৌ বাবা হওয়ার কোনো যোগ্যতা আছে? এমন কোনো বাবা কি এই দুনিয়ায় আছে যে নিজের মেয়েকে বিক্রি করে দেয়? এই মুহূর্তে তার মধ্যে যা চলছিল সেটা কোনোভাবেই শব্দে প্রকাশ করা ইম্পসিবল। এই লোকগুলো সবাই একসাথে হয়েছে জাস্ট নিজেদের পার্সোনাল গেইনের জন্য। এদের আসল মুখগুলো খুব নোংরা, জঘন্য, মানুষ বলে পরিচয় দিতে লজ্জা করে। কিছুক্ষণের মধ্যে তার সাথে ঠিক কি হতে চলেছে ভেবেই শালিনীর সারা শরীর কেঁপে উঠল। এভাবে নিজের মান সম্মান খুইয়ে বাঁচার থেকে সম্মানের সাথে মরে যাওয়াই ভালো। অ্যাটলিস্ট নিজের কাছে নিজেকে ছোট মনে হবে না। হঠাৎ শালিনী ফিল করলো ওর মুখের টেস্ট যেন কিরকম অদ্ভুত লাগলো। ও সারা শরীর অবশ হয়ে এলো, সঙ্গে সঙ্গে তার শরীর যেন হঠাৎ খুব উত্তপ্ত হয়ে উঠলো, ঠিক যেমন হয় ধুম জ্বর এলে। মাথাটা খুব ভারী লাগছে, বোধ করে ধীরে ধীরে শক্তি কমে আসছে। শালিনী বুঝতে পারে সে যা খেয়েছে তা শুধু অ্যালকোহল নয়। অনেক কষ্টে মেঝের ওপর পাগলের মতো হাত বুলিয়ে ফাইনালি নিজের মোবাইলটা পেল, আর নিজের শেষ কনফিউশনকে কাজে লাগিয়ে স্পিড ডায়াল থেকে একটা নাম্বার ডায়াল করলো সে। কিন্তু কিছু বলতে বলতে তার চোখ দুটো বুঝে এলো, ব্যাস। তারপর সবটা অন্ধকার। যখন হালকা ভাবে ওর চোখ খুললো তখন সবটা পরিষ্কার নয় ওর কাছে, কিন্তু খুব কাছে এগিয়ে আসা পায়ের আওয়াজ পেল। জ্ঞান ছিল না ঠিকই, কিন্তু পরিষ্কার বুঝলো কেউ যেন ওই মেঝে থেকে তাকে নিজের হাতে তুলে নিল। আধখোলা চোখে সে দেখতে পেল এক খুব সুন্দর চেহারার মানুষকে। তার চোখের মধ্যে যেন এক অদ্ভুত মায়া মাখানো, যেন এর মধ্যে ডুবে গেলে আর কোনো চিন্তা থাকবে না। শারীরিক নেশা জড়ানো চোখ দুটো যখন এই মানুষটার মুখটা বোঝার চেষ্টা করছে তখন সে দেখতে পেল তার পাতলা ঠোঁটটা। মাথাটা কাজ করছিল কিনা বুঝতে পারছিল যে শালিনী, কিন্তু ওই মুহূর্তে ওই লোকটার ওপরের বাটন খোলা শার্টের ফাঁক দিয়ে উঁকি মারা বুকের মধ্যে যেন সব শান্তি লুকিয়ে আছে বলে মনে হলো শালিনীর। তার মন শরীর তার বসে নেই, তাই বিশেষ চেষ্টা করে লাভ নেই, বুঝে ফাইনালি গিভ আপ করলো শালিনী। তার লম্বা আঙুলগুলো দিয়ে খামচে ধরলো সেই মানুষটার শার্ট আর মুখটা গুঁজে দিল তার বুকের মধ্যে। তার গায়ের গন্ধ যেন শালিনীর কাছে সবচেয়ে সুন্দর লাগছিল। শালিনী নিজের শরীরের অস্বস্তি তার কাছে অসহ্য লাগছিল, যেন দম বন্ধ হয়ে আসছে। নিজের অজান্তেই কখনো শালিনী পুরুষটির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল ও নিজেই জানে না। বেশ